আমাজনের বুক চিরে তৈরি এক মহানগরী যা বাকি দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন একটি জায়গা যেখানে সভ্যতা হঠাৎ থেমে যায়। ব্রাজিলের এই শহরটির নাম মানাউস। ঘন আমাজন রেইন ফরেস্টের গভীরে অবস্থিত এই শহর যেন এক রহস্যময় দুনিয়া, যেখানে প্রকৃতি আর আধুনিকতার এক অদ্ভুত মিশ্রণ রয়েছে। এই মহানগরী শুধুমাত্র তার বিচ্ছিন্নতার জন্যই নয়, বরং তার ইতিহাসের কারণেও একটি বিস্ময়কর জায়গা। একসময় এখানে কেবলই আদিবাসীদের বাস ছিল, কিন্তু ধীরে ধীরে এটি পরিণত হয়েছে ২০ লক্ষ মানুষের এক বিশাল জনপদে। চারপাশে শুধুই গহীন জঙ্গল, অথচ এর মধ্যেই দাঁড়িয়ে আছে সুউচ্চ ভবন, রাস্তাঘাট আর এক প্রাণচঞ্চল জনজীবন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে আমাজনের মাঝে এমন এক মহানগরী গড়ে উঠল? বাকি দুনিয়া থেকে এত দূরে থাকা সত্ত্বেও এই শহরটি আজও কিভাবে টিকে আছে? এদের জীবনী বা কেমন? চলুন আজ আমরা আপনাকে জানাবো এই রহস্যময় শহরের গল্প, এদের বর্তমান এবং ভবিষ্যৎ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। একটি সামরিক ঘাঁটি থেকে আজ এই শহরের জন্ম। মানাউস শহরটির গোড়াপত্তন শুরু হয়েছিল ১৬৬৯ সালে, যখন পর্তুগিজরা এখানে একটি সামরিক ঘাঁটি স্থাপন করে। এর মূল কারণ ছিল আমাজন অববাহিকার প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। এই অঞ্চলটি তখন মূল্যবান কাঠ, খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ছিল, যা ছিল ইউরোপীয় উপনিবেশিক শক্তিগুলির নজরে। পর্তুগিজরা চাইছিল ডাচ ও স্প্যানিশদের মতো প্রতিদ্বন্দ্বী শক্তির হাত থেকে এই অঞ্চলকে সুরক্ষিত রাখা। তবে শুধুমাত্র ইউরোপীয় শক্তির হুমকি ছিল না, স্থানীয় আদিবাসীরাও উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল। আমাজনের বিভিন্ন আদিবাসী সম্প্রদায় পর্তুগিজদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। তাই সামরিক প্রতিরক্ষা ও বাণিজ্যিক সুবিধার কথা মাথায় রেখে ফোর্ট দে সাও জোসে দি বারাদো নিওনেগ্রো নামে এই ঘাঁটিটি স্থাপন করা হয়। সময় গড়ানোর সাথে সাথে ফোর্টের চারপাশে ছোট ছোট বসতি গড়ে উঠতে শুরু করে। পর্তুগিজ বণিকরা এই এলাকায় স্থায়ী হতে শুরু করে এবং এই বসতিটি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রের শহরে পরিণত হতে শুরু করে। এরপর মানাউস হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ শহর। মানাউস শহরটি এমন এক স্থানে অবস্থিত যেখানে দুইটি প্রধান নদীর সংযোগস্থল, রিও নেগ্রো এবং আমাজন নদী। এই কৌশলগত অবস্থানের কারণে এটি প্রাকৃতিকভাবে সুরক্ষিত এবং একই সঙ্গে বাণিজ্য ও যোগাযোগের জন্য নৌকাপথে সুবিধাজনক ছিল। আমাজন রেইন ফরেস্টের গভীরে যদিও বসবাস মোটেও সহজ ব্যাপার ছিল না, অন্যদিকে আশেপাশে কোনো রাস্তা বা স্থলপথ ছিল না, ফলে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে ওঠে নদীপথ। আমাজন নদী বিশ্বের অন্যতম দীর্ঘ এবং প্রবাহমান নদী হওয়ায় এটি শহরটির জন্য একটি প্রাকৃতিক মহাসড়কের মতো কাজ করত। এই নদীর মাধ্যমে সহজেই পণ্য পরিবহন করা যেত, যা মানাউসকে বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল। কিন্তু এই শহর এতটাই বিচ্ছিন্ন যে এখানে পৌঁছানোর জন্য এখনও পর্যন্ত কোনো সরাসরি মহাসড়ক নেই। যদি কেউ মানাউসে যেতে চায় তার মাত্র দুটি বিকল্প আছে, এক নৌকা অথবা বিমান। কিন্তু অনেকে প্রশ্ন করে, আমাজন নদীর উপর একটি ব্রিজ তৈরি করা হলে কি এই সমস্যার সমাধান হতে পারে? শুনতে সহজ মনে হলেও আমাজন নদীর উপর ব্রিজ তৈরি করা মোটেও বাস্তবসম্মত নয়, কারণ মানাউসের ব্যবসা বাণিজ্য, পরিবহন ও সাধারণ মানুষের জীবনযাত্রা পুরোপুরি নদীপথের উপর নির্ভরশীল। ফলে একটি ব্রিজ নির্মাণ করলেও সেটি খুব বেশি কার্যকর হবে না। শহরটি এতটাই বিচ্ছিন্ন যে একটি ব্রিজ কেবল আরও কিছু রেইন ফরেস্টের সাথে সংযোগ তৈরি করবে, কোনো বড় শহরের সাথে নয়। আশেপাশে কোনো উন্নত মহাসড়ক নেই, তাই ব্রিজ বানিয়েও আসলে শহরটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে না। এছাড়াও একটি দীর্ঘ সেতু নির্মাণের জন্য বিশাল বাজেটের প্রয়োজন, যেহেতু মানাউসের প্রধান পরিবহন মাধ্যম নৌকা এবং বিমান, তাই এত ব্যয় করে ব্রিজ নির্মাণের তেমন প্রয়োজন নেই। এই কারণেই মানাউস যুগ যুগ ধরে তার বিচ্ছিন্নতাকে বজায় রেখেছে এবং এখনও এটি মূলত নদীপথ ও বিমানপথের উপর নির্ভরশীল। কিন্তু যদি এই শহর এতটা বিচ্ছিন্নই হতো, তাহলে এটি কিভাবে এত বড় নগরীতে পরিণত হলো? এর মূল কারণ হলো রাবার শিল্পের উত্থান। ১৯ শতকের শেষের দিকে মানাউস রাতারাতি বদলে যেতে শুরু করেছিল, যখন বিশ্বজুড়ে রাবার শিল্পের চাহিদা আকাশচুম্বী হয়ে ওঠে। আমাজনের বুকে জন্মানো হেবিয়া ব্রাসিলিয়েন্সিস বা রাবার গাছ ছিল শিল্প বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ইউরোপ ও আমেরিকার শিল্প কারখানাগুলিতে তখন রাবার অপরিহার্য হয়ে ওঠে, বিশেষ করে টায়ার ও যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রে। তখন মানাউস ছিল এই রাবার উৎপাদন অঞ্চলের কেন্দ্রস্থল। ফলে এটি ব্যবসায়ী, উদ্যোক্তা, রাবার ব্যবসায়িক মাফিয়া এবং হাজারো শ্রমিকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মাত্র কয়েক দশকের মধ্যে শহরটির জনসংখ্যা ৩০,০০০ থেকে ১,৮০,০০০-এ পৌঁছে যায়।
বিলাসবহুল অট্টালিকা, ইউরোপীয় স্থাপত্যে নির্মিত অপেরা হাউস এবং ধনী ব্যবসায়ীদের প্রাসাদ, এই সব কিছু মিলিয়ে মানাউস হয়ে ওঠে এক অভিজাত শহর, যা আমাজনের অন্য যে কোনো অঞ্চলের তুলনায় ব্যতিক্রম ছিল। কিন্তু এই সমৃদ্ধি বেশি দিন স্থায়ী হয়নি। 1900 সালের শুরুর দিকে ব্রিটিশরা আমাজন থেকে রাবার গাছের বীজ পাচার করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে নিয়ে যায়, যেখানে কম খরচে ব্যাপক হারে রাবার উৎপাদন শুরু করে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে রাবার চাষ দ্রুত বেড়ে ওঠে, আর মানাউসের রাবার শিল্প ধ্বংসের মুখে পড়ে। শহরটির অর্থনীতি ভেঙে পড়ে। একসময়ের ধনী ব্যবসায়ীরা শহর ছেড়ে চলে যেতে শুরু করে, চাকরির সুযোগ কমে যায় এবং শহরের রাজকীয় থিয়েটার, অপেরা হাউস এবং প্রাসাদসমূহ অযত্ন অবহেলায় পড়ে থাকে। একসময়ের জমজমাট এই শহরটি ক্রমে নিশ্চুপ ও নিস্তেজ হয়ে যেতে শুরু করে। কিন্তু এরপর মানাউস আবারও মাথা তুলে দাঁড়ায়। 1957 সালে ব্রাজিল সরকার শহরটিকে পুনরুজ্জীবিত করার জন্য মানাউস ফ্রি ট্রেড জোন ঘোষণা করে। এতে বিনিয়োগকারীদের জন্য বিশেষ কর ছাড় ও আর্থিক সুবিধা দেওয়া হয়, যা আন্তর্জাতিক কোম্পানিগুলিকে এখানে কারখানা স্থাপন করতে উদ্বুদ্ধ করে। 1970 থেকে 80-এর দশকে শহরটি নতুন করে শিল্পকেন্দ্রে পরিণত হয়। স্যামসাং, এলজি, মাইক্রোসফট অনেক বহুজাতিক কোম্পানি এখানে কারখানা স্থাপন করে, যা লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। জনসংখ্যা আবারও বাড়তে শুরু করে এবং 1980-এর শেষে শহরটির জনসংখ্যা 10 লক্ষ ছাড়িয়ে যায়। তবে শুধু শিল্প নয়, বর্তমানে মানাউস পর্যটনের জন্য বেশ জনপ্রিয়। এখানে পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণ হলো মিটিং অফ দি ওয়াটার, যেখানে আমাজন নদী ও রিও নেগ্রো নদীর জল একসাথে মিলিত হয়। একদিকে রয়েছে হালকা বাদামি বর্ণের আমাজন নদী, আরেকদিকে গাঢ় কালো রঙের রিও নেগ্রো নদী। দুই নদী পাশাপাশি বয়ে গেলেও তারা প্রায় 4 মাইল পর্যন্ত একে অপরের সাথে মেশে না, যা এক বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। এই শহর যতই আধুনিক হোক না কেন, এর ভিত্তি এখনও আমাজন রেইন ফরেস্টের প্রকৃতির সঙ্গেই অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। নদীগুলি শুধু পরিবহনের মাধ্যম নয়, মানুষের জীবনযাত্রার অংশও। এখানকার মানুষ তাদের প্রতিদিনের যাতায়াত, ব্যবসা বাণিজ্য, এমনকি খাদ্য ও পানীয় জলের জন্য নদীর উপর নির্ভরশীল। আজ মানাউসের জনসংখ্যা প্রায় 20 লক্ষ এবং এটি ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। স্যামসাং, এলজি, মাইক্রোসফটের মতো বহু আন্তর্জাতিক কোম্পানি এখানে তাদের কারখানা স্থাপন করেছে, যা শহরটির অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। কিন্তু এই আধুনিকতার আড়ালেও এই শহরে একটি বড় চ্যালেঞ্জ লুকিয়ে আছে, আর তা হলো পরিবেশগত ভারসাম্য। শহরটি তার সমৃদ্ধ সংস্কৃতি ও অর্থনৈতিক গুরুত্বের জন্য পরিচিত হলেও এটি বহু সমস্যার মুখোমুখি। অপরিকল্পিত নগরায়ন, দুর্বল প্রশাসন এবং পরিবেশগত সংকট শহরটির বাসিন্দাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। একটি প্রধান সমস্যা হলো বাসস্থানের সংকট। প্রতিদিন নতুন নতুন মানুষ এখানে কাজের সন্ধানে আসছে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত সাশ্রয়ী মূল্যের বাড়ি নেই। ফলে অনেক নিম্নবিত্ত মানুষ বাধ্য হয়ে অস্থায়ী বসবাস শুরু করেছে। কেউ জঙ্গল কাটছে, কেউ নদীর উপর কাঠের খুঁটি বসিয়ে বাড়ি বানাচ্ছে, আবার কেউ ভাসমান কাঠামোর উপর বসবাস করছে। এখানকার নদীর জল বর্ষাকালে কয়েক মিটার পর্যন্ত বেড়ে যায়, তখন কিছু রাস্তা নদীর অংশ বলে মনে হয়। এই বসতিগুলির বেশিরভাগই পর্যাপ্ত পানীয় জল, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। শহরটির দূষণও একটি বড় সমস্যা। শিল্প কারখানা ও যানবাহন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বায়ুকে দূষিত করছে, যার ফলে মানাউস শহরের বাতাসের মান ব্রাজিলের মধ্যে অন্যতম খারাপ পরিস্থিতিতে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শহরটি এমন এক রেইন ফরেস্টের মাঝে অবস্থিত, যা বিশ্বের বিশাল পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। তবুও এখানে বায়ু দূষণের কারণে শ্বাসজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 15%। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তারা দূষিত বাতাসের প্রভাবে সহজেই আক্রান্ত হয়। তবে এত চ্যালেঞ্জের মধ্যেও মানাউস থেমে নেই। শহরটি তার অর্থনৈতিক গুরুত্ব বজায় রেখে এগিয়ে চলেছে। প্রযুক্তি, শিল্প ও পর্যটনের বিকাশের ফলে এটি আমাজনের এক ব্যস্ততম নগরীতে পরিণত হয়েছে। ভবিষ্যতে এই শহর কেমন হবে? এটি কি আধুনিকতার সঙ্গে টিকে থাকবে নাকি পরিবেশগত সংকটের শিকার হবে? একমাত্র সময়ই এর উত্তর দিতে পারবে। তবে এই পরিবেশগত সমস্যা শুধুমাত্র মানাউসকেই না, আমাদের পরিচিত শহর ঢাকা, কলকাতা, মুম্বাই এগুলিকেও দূষিত করছে। আর তার জন্য আমরা মানুষেরাই দায়ী। এইভাবেই হয়তো একদিন পৃথিবী অসুস্থ হয়ে পড়বে, আর আমাদের নিষ্পত্তি। আপনার কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।